কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। আজকে বেলেঘাটার একটা এমন বাড়ির ব্যাপারে আপনারা জানতে পারবেন যে বাড়ির অ্যাক্টিভিটি আপনাদেরকে ভেতর থেকে কাঁপিয়ে দেবে। আজকের ঘটনাটা একটি বাড়ি কেন্দ্রিক ঘটনা, কিন্তু ঘটনার মধ্যে এমন এমন জিনিসপত্র রয়েছে, এমন এমন ঘটনা ঘটেছে এই বাড়িতে যা হয়তো এর আগে আপনারা কখনোই শোনেননি। ঘটনাটা শেষ অবধি শুনুন এবং কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনি যদি আপনার কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, কোনো ভৌতিক ঘটনা, কোনো ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা শেয়ার করতে পারেন, অথবা আমার থেকে যদি কোনো স্পিরিচুয়াল হেল্প, স্পিরিচুয়াল গাইডেন্স চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো প্রিয়া, কেমন আছো? হ্যালো কৌস্তম, ভালো আছি। তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। বেশ অনেকদিন পর এমন একটা ঘটনা তুমি আমাকে জানিয়েছো যে ঘটনাটা আমাকে সত্যি কথা বলতে ভেতর থেকে কাঁপাচ্ছে। আমার মনে হচ্ছিল যে এই ঘটনাটা পুরনো যে কিউরিও ফাইটে আমরা ঘটনা আনতাম, যে ঘটনাগুলো, সেই ঘটনার ফিলটা এখানে দিতে পারবে। এবং দেখো, টিপিক্যালি বলতে সবসময় মানে খুব হরিফাইং ঘটনাই যে আসবে সেটা নয়। অনেক সময় মানুষ নিজের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করে। আমি এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য এই পুরো প্ল্যাটফর্মটা তৈরি করেছিলাম। বাট আজকে তুমি বেলেঘাটার যে বাড়িটার ব্যাপারে বলছিলে, আই থিঙ্ক তোমাদের দুঃসম্পর্কের কোনো আত্মীয় হবেন বা তোমাদের পরিচিত হবেন, তাদের বাড়িতে এমন কিছু ঘটনা ঘটেছে, সেখান থেকে বেশ এমন পৈশাচিক অ্যাক্টিভিটি, পিশাচের আগমন, এমন ঘটনা ঘটেছে। আমি চাই তুমি ডিটেলসে সবটা আমাকে শেয়ার করো একদম শুরু থেকে। ঘটনাটার সূত্রপাত কোন সাল থেকে, কি হয়েছিল? হ্যাঁ, তো ঘটনাটা ধরে নাও আজ থেকে প্রায় 45 বছর আগেকার ঘটনা হবে। যিনি ধরো আমাকে ঘটনাটা বলেছেন তার যখন টিন এজ, সেই সময়কার ঘটনা। সে এখন প্রায় তার 60-এর কাছাকাছি বয়স। তো এই ঘটনাটা না আমার কাছে প্রচন্ড নস্টালজিক, কারণ এই ঘটনাটা ধরতে পারো আমি প্রায় ছোট থেকে এই ঘটনাটার ব্যাপারে জেনে বড় হয়েছি, যে হ্যাঁ ওই বাড়িটাতে ওরকম ঘটেছিল। তো আমি ফাইনালি ভাবলাম যে ঘটনাটা আমি সমস্ত ডিটেলস জোগাড় করে তোমার সাথে শেয়ার করি। তো এই ঘটনাটা আজ থেকে প্রায় 45 বছর আগে একটা যে বাড়িটাতে ঘটেছিল, সেই বাড়িটাতে হচ্ছে একটা যৌথ পরিবারের বাড়ি। সেখানে 4 ভাই, তাদের পরিবার নিয়ে, আর এক বোন, তারা একই বাড়িতে 5 ভাই বোন থাকতো। এবার সেই সময় প্রত্যেক ভাইয়ের যেমন ধরো সেজ ভাইয়ের একজন ছেলে একজন মেয়ে ছিল, ছোট ভাইয়ের একজন ছেলে একজন মেয়ে, মেজ ভাইয়ের 2জন মেয়ে 1জন ছেলে, বড় ভাইয়ের 3জন মেয়ে 1জন ছেলে, তারপর ওই যে বোন ছিল তারও 4জন ছেলে। তো এই বিশাল বড় পরিবার। হ্যাঁ, তারা সবাই একসাথে থাকতো। বিশাল বড় পরিবার, একসাথে জয়েন্ট ফ্যামিলি হিসাবে থাকতো। ওই বোন যে ছিল ওরা আলাদা খাওয়া দাওয়া করতো, কিন্তু এই যে 4 ভাই তাদের একসাথে একই হেসেলে একদম জয়েন্ট ফ্যামিলির মতন সবকিছু হতো তাদের। আর এই যে বললাম না যে ছেলেরা, যে প্রত্যেক ভাইয়ের যে ছেলে, তো এই ছেলেরাই কিন্তু এখন সেই ছেলেদেরই প্রায় 60 বছর বয়স হয়ে গেছে। তো এইটা হচ্ছে ওদের সেই সময়কার ঘটনা। তো এই যে ঘটনাটার যে সূত্রপাত, এই ঘটনাটা প্রথম আগে ওই বাড়িটার একটু আমাকে ডেসক্রিপশনটা দিতে হবে। তো বাড়িটা হচ্ছে একটা বড় প্রায় 6.5 কাঠা জমির ওপর বাড়ি। তার মধ্যে একদম মেন রোডের ওপর চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা, আর মেন রোডের কাছাকাছি যেটুকু জমি, ওই সামনের দিকটাতে হচ্ছে 5খানা ঘর।
4 ভাই 1 বোনের 5খানা ঘর। আর ওই ওই ঘরগুলো মোটামুটি ধরো 3-3.5 কাঠার মধ্যে, কারণ খুব একটা বড় বড় ঘর নয়, তাদের নিম্ন মধ্যবর্তী পরিবার ছিল। তো সবার প্রায় ওই একটা করে ঘর, একটুখানি সামনে বারান্দা, উপরে অ্যাসবেস্টস দেওয়া, এরকম ছিল। তো পিছন দিকে প্রায় আরো 3.5 কাঠা মতন জমি পুরো খালি, আর সেই জমিটা ওরা মাঠ হিসাবে ব্যবহার করত। আর ওই ওই পেছন দিকটাতে অনেক গাছ ছিল। গাছ ছিল কি, এখনো আছে। বাড়িটাতে একটা প্রচন্ড বড় নিম গাছ আছে, মানে বাড়িটা ফেমাসই তার নিম গাছটার জন্য, সবাই বলে ওই নিম গাছওয়ালা বাড়ি। তারপরে এছাড়া বাড়িটাতে বেল গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আরো টগর গাছ রয়েছে, জাম গাছ রয়েছে, একটা প্রচন্ড বড় জাম গাছটা হচ্ছে একদম মাঠের শেষ দিকে। আর তারপর কুল গাছ ছিল আগে একটা, পরে কুল গাছটা ঝড়ে নষ্ট হয়ে গেছে, কিন্তু যে সময়কার ঘটনা বলছি সেই সময়ও কুল গাছটা ছিল। কুল গাছটা কোথায় ছিল, পুরো ওই মাঠটার মাঝখানে কুল গাছটা ছিল। আর কুল গাছের ডালটা না পুরো একদম ওই মাঠের মাঝখান থেকে এরকম গেছিল। কুল গাছটার আমি ডেসক্রিপশনটা কেন দিলাম ডিটেলসে, সেটা পরে বুঝতে পারবে। আর ওই যে বললাম জাম গাছটা ছিল একদম মাঠের শেষ প্রান্তে। আর ওই জাম গাছের নিচে ছিল ওদের জোড়া টয়লেট বলতে ওখানে শুধু পটি করা হতো। স্নান করার জায়গা আলাদা ছিল, স্নান করার জায়গা ছিল যেখানে ওরা থাকতো, যে ঘরগুলো, সেখানে বাথরুম ছিল স্নান করার জন্য। কিন্তু পটি করা, স্নান করার জায়গা আলাদা। আর পটি করার জায়গাটা ছিল একদম ওই মাঠের প্রান্তে, মানে রাত্রির বেলা হলে পুরো ওই মাঠ পেরিয়ে পটি করতে যেতে হবে। আর ওটা ছিল ওই জাম গাছের তলায় জোড়া পটি। এইবারে প্রথম যে ঘটনা একদম ঘটলো সেটা কিন্তু ওই পটি করার জায়গাটা নিয়ে। তো আগেকার দিনে এক ধরনের টয়লেটের সিস্টেম ছিল, জানো তো, তখন এই যে ট্যাঙ্ক ছিল না আমাদের, খাটা পায়খানা বলতো ওগুলো। হ্যাঁ হ্যাঁ, খাটাগুলো। তো ওখানে তো জানো যে কোনো ট্যাঙ্কের সিস্টেম থাকতো না, কিছু গামলা বা কিছু এরকম পাতা থাকতো হয়তো। তারপরে ওইখানেই সমস্ত ময়লা জমা হতো। আর তারপর ওই সুইপার বা যারা পরিষ্কার করতো তারা এসে ওই 2 দিন পর পর বা সপ্তাহে 1 দিন এসে এসে ওগুলো ফেলে দিত। তো এইরকম সিস্টেম ছিল। এটা যদি আমি দেখিনি, কারণ আমি যখন দেখেছি তাদের ট্যাঙ্ক বসানোই ছিল, কিন্তু এটা তার আগে। তো ওই রকম খাটা পায়খানা ছিল। তো প্রথম যেটা হয়েছে, একদিনকে সকালবেলায় একজন গেছে পটি করতে, তখন সে দেখছে যে পুরো দেওয়ালের মধ্যে না পুরো পটি লাগানো, পুরো দেওয়ালের মধ্যে, সারা দেওয়ালে পুরো লাগানো ওরকম। আর দুটোতেই, মানে একটাতে না, দুটোতেই। আচ্ছা। এবার যৌথ পরিবার। এবার প্রথমে তো সবাই কি মনে করেছে বলতো, যে কেউ বদমাইশি করে এটা করেছে। এবার ওকে দোষ দিচ্ছে, ও তাকে দোষ দিচ্ছে। কিন্তু একটা তো ব্যাপার, কে ওরকম নোংরা তুলে ওরকম লাগাবে না, ওটা তো কেউ করবে না। কিন্তু তাও এবার সবাই যুক্তি দিচ্ছে যে হ্যাঁ তোরাই কেউ করেছিস। আবার কেউ বলছে যে বাড়িটার যেহেতু কোনো মেন গেট ছিল না, এখনো তার কোনো মেন গেট নেই, তো যে কেউ ঢুকে যেতে পারে। সত্যি কথা বলতে কি, খুবই আনসেফ, যে কেউ ঢুকে যেতে পারতো। এবার সবাই বলছে যে রাস্তা থেকে তাহলে বোধহয় কোনো পাগল ঢুকেছে, রাত্রিবেলা ঢুকে এইসব করেছে, এইসব ভুলভাল যুক্তি। এবার কিছুতেই তার কোনো উত্তর পাওয়া গেল না যে কে ওরকম সারা দেওয়ালে ওইসব ময়লা লাগিয়ে রেখেছে। তারপরে হঠাৎ করে কি শুরু হলো, ওরা তো এবার লোকজন ডেকে দেওয়াল টেওয়াল যত পরিষ্কার করা সম্ভব হলো করলো। এইবারে হঠাৎ করে কি শুরু হলো, ঘরের সামনে একদিন সকালবেলা ঘরের দরজা খুলেছে, প্রত্যেকে দেখছে প্রত্যেকের ঘরের সামনে বারান্দার মধ্যে পটি পড়ে রয়েছে। প্রত্যেকের, মানে ওই 5টা ঘর, 5টা ঘরের সামনে ওই পড়ে রয়েছে। এবার সবাই তো অবাক যে রাত্রিবেলা এরকম কে করবে। এবার সবাই ভাবছে যে কি হলো, কোনো পাগল আসছে নাকি, রাত্রিবেলা পাগলে সেরকম করে যাচ্ছে, কি কেউ বদমাইশি করে এরকম করছে, কি সমস্ত করে যাবে। তারপরে এবার বুঝতেই পারছো, মানে সবার তো প্রচন্ড ঘেন্না লাগছে যে কি হচ্ছে, এগুলো কেন হচ্ছে। তারপরে যে যার মতন পরিষ্কার টরিষ্কার করলো। আবার পরদিনকে দেখছে দরজার গায়ে লাগানো।
পুরো কেউ যেন এরকম পুরো দরজার গায়ের মধ্যে লাগিয়ে দিয়ে গেছে। আবার সবাই এবার তো কিছুতে বুঝতে পারছে না যে কি করবে কি করবে। এবার ওরা ঠিক করলো কি যে রাত্রিবেলা জেগে বসে দেখবে যে কেউ বদমাইশি করে এসে এই সমস্ত কিছু করছে কিনা। ঠিক আছে, এবার রাত্রিবেলা ওদের মধ্যে যে বড় ভাই, সে বড় ভাই আর ওই যে বোন, সে বোনের বর, দুজন মিলে ঠিক করলো যে আজ রাতে আমরা পাহারা দেব যে কেউ ঢুকে বাড়িতে এই সমস্ত করছে কিনা। এবার ওরা সেদিনকে সারা রাত জেগে বসে থাকলো, কিচ্ছু হলো না, কেউ এলো না, কিচ্ছু হলো না। এইবারে সব থেকে মানে এটা ক্রিপি ঘটনা, ভোরবেলা, এবার এই সময়টা হচ্ছে কালী পুজোর পর পর, ঠিক আছে, এবার তখন হচ্ছে ওই শীতকাল পড়ে গেছে। এবার ভোরবেলা ওরা শুয়ে রয়েছে, সারা রাত পাহারা দিয়েছে। এবার ওই যে বড় ভাই আর ওই যে বোনের যে হাজবেন্ড, ওরা দুজন বলছে যে একটু বেলা করে আমরা ঘুমাবো, বেলা পর্যন্ত ঘুমাবো, আমরা তো সারা রাত্রির পাহারা দিয়েছি। এবার ওরা ঘুমাচ্ছে। এবার ওদের তো যে ঘরে যে বাচ্চারা সমস্ত পড়াশোনা করতে গেছে, কেউ স্কুলে গেছে, এবার বউরা সবাই বাইরে কাজ টাজ করছে, যে ওরা ঘরে ঘুমাচ্ছে, ওদেরকে ওদের মতো ঘুমাতে দাও। এইবারে ঢুকেছে, ঢুকে দুজনের বউই দেখছে ওদের লেপের ওপর নোংরা, মানে কোথার থেকে সে পটি রয়েছে, প্লাস মাছের কাঁটা, মাছের আঁশ, হ্যাঁ, মাংসর হাড়, কোথা থেকে পুরো নোংরা পুরো ওদের লেপের ওপর পড়ে রয়েছে, আর মশারির ওপর পড়ে রয়েছে। মশারি টাঙিয়ে শুয়েছিল, লেপের ওপর আর মশারির ওপর পুরো ছড়ানো এরকম। ওরা জানেও না ওরা ঘুমাচ্ছে। আচ্ছা। এবার এরা তো দেখে চিৎকার, কারণ কি এসে, এবার এটা তো দিনে দুপুরে হয়েছে না। এই ঘটনাটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারই হচ্ছে যে দিনের বেলা উৎপাত বেশি। এবার এটা তো দিনে দুপুরে হচ্ছে, এবার ওরা তো দেখছে, ওরা তো সবাই তো বাইরেই রয়েছে। এবার এই এই যুক্তিটা তুমি কোথা থেকে দেবে যে বাইরের লোক এসে এরকম করে যাচ্ছে? প্রথম কথা তো কারোর খেয়ে কাজ নেই যে সে রোজ এসে তোমার ঘরের সামনে পটি ফেলবে, নোংরা ফেলবে, এরকম তো করবে না। তাও ওরা ভাবছিল যে লোকে করবে, লোকে করছে, পাগল ঢুকছে বাড়িতে, রাত্রি জেগে পাহারা দিল, কিচ্ছু হলো না। কিন্তু এদিকে দিনের আলোতে ওরকম হলো। এবার তো এদের বউরা তো চিৎকার করে উঠেছে যে কি হলো, এই দেখো এইসব কোথার থেকে এলো, আমি তো পরিষ্কার মশারি আমরা এরকম রেখে গেলাম। তারপর এরাও ধর্মরে উঠেছে, উঠে দেখছে হ্যাঁ তাই, পুরো নোংরা এরকম পড়ে রয়েছে, কি ব্যাপার। তারপরে থেকে এবার উৎপাত শুরু হলো, মানে এমন উৎপাত শুরু হলো, ধরো এবার খাওয়া দাওয়া, খাওয়ারের ওপর শুরু হলো। ধরো কেউ কিছু একটা রান্না করেছে, ঠিক আছে, রান্না করে সে খাবারটা চাপা দিয়ে রেখেছে যে স্নান করে এসে খেতে দেবো। খুলে দেখছে রান্নার মধ্যে ছাই পড়া, নয়তো ঢিল রয়েছে, নয়তো নোংরা, মাটি, পটি, এ সমস্ত রান্নার মধ্যে সবার। আর সব থেকে এই উৎপাতগুলো যেটা বেশি হতো সেটা হচ্ছে ছোট ভাইটার ঘরে। ছোট ভাইটার ঘরে সব থেকে বেশি উৎপাত হতো, আর ওই ছোট ভাইটার দেওয়ালের সাথে লাগিয়ে সেজো ভাইয়ের ঘর ছিল। তো ওটা হচ্ছে মানে দুটো পাশাপাশি ঘর, মাঝখানে একটা দেওয়াল। তো ওই ছোট ভাইয়ের ঘরে সব থেকে বেশি উৎপাত হতো, আর ওই সেজো ভাইয়ের ঘরে, এই দুটো ঘরে হচ্ছে সব থেকে বেশি উৎপাত হতো। এবার এমন হলো আস্তে আস্তে পরিস্থিতি যে ওরা না মানে খাবার আর বানিয়ে আর ঢেকে রাখতে পারছে না, মানে ঢেকে রেখে যদি ধরো এরম খাবার বানিয়ে রেখেছে, বানিয়ে রেখে ধরো একটা ঝুড়ি খুঁজতে বা কিছু খুঁজতে ধরো একটু পেছন ঘুরেছে যে হ্যাঁ আমি ঝুড়িটা খুঁজে ঢাকা দেবো, যেই খাবারের থেকে মুখ ঘুরিয়ে পেছন থেকে ঝুড়িটা নিয়ে আবার যেই খাবারের দিকে তাকাচ্ছে খাবারটা ঢাকা দিতে, দেখছে খাবারের ওপর ময়লা ভাসছে। কেউ মনে হচ্ছে এক মুঠো ছাই নিয়ে ফেলে দিয়েছে, বা কোনো একটা ধরো নোংরা পাতা ফাতা এই সমস্ত নিয়ে ফেলে দিয়েছে। এই রকম পরিস্থিতি শুরু হলো ধীরে ধীরে। এবার সবাই এত আতঙ্কিত হয়ে পড়লো যে তখন সবাই কি করলো, প্রথম কথা তো মানে খাবার রান্না হচ্ছে, রান্না হয়ে সমস্ত বাচ্চারা বা বাড়ির যারা তারা থালা নিয়ে বসে থাকতো, মানে গরম গরম খাবার রান্না হচ্ছে, রান্না হয়ে সাথে সাথে খাবার বেড়ে দিচ্ছে, খাবার মেখে খেয়ে নিচ্ছে এই রকম। কারণ জানে যে খাবার যদি দু মিনিটের জন্য চোখের আড়াল হয় তাহলে ওই খাবার আর খাওয়া যাবে না।
তো এইরকম উৎপাত শুরু হলো। এবার ওরা ভাবছে যে হ্যাঁ কারোর এটা তো স্বাভাবিক না, ততদিনে ওরা বুঝতে পেরেছে যে যেগুলো ঘটছে বাড়ির মধ্যে অস্বাভাবিক ঘটনা ঘটছে, তো কাউকে একটা দেখানোর দরকার। ওখানে একটা বেলেঘাটাতে একটা খুব ফেমাস একটা প্রেস ছিল, তো সেই প্রেসে একজন ভদ্রলোক কাজ করতেন। তো তিনি প্রেসে কাজ করতেন, প্লাস তিনি একজন তান্ত্রিক ছিলেন, তান্ত্রিক বা ওঝা এই জাতীয়। তো তাকে গিয়ে সব ঘটনা জানানো হলো। তাকে গিয়ে সব ঘটনা জানানোর পরে সে এলো, সে এসে বাড়িটা দেখলো। বাড়িটা দেখে টেকে সে প্রথমে বলল যে তোমাদের বাড়িতে জিন এসেছে, ঠিক আছে, বলছে জিন এসেছে, সেই জিনই এরকম করছে। তো এ একটা দিন দিল যে ওই দিনে আসবো, ওই দিনে এসে কিছু ক্রিয়া করে আমি তাড়িয়ে দেবো, আমি বাড়ি শুদ্ধ করে দেবো। এবার এই এই লোক তো বলে চলে গেল। বলে চলে যাবার পরে এই যে কথা হলো যে কিছু একটা ক্রিয়া করা হবে বা যাই ঘটছে এগুলো নির্মূল করার দরকার, এরপর থেকে উৎপাত আরো বেড়ে গেল। তো উনি একটা যেদিন এসেছিলেন তারপর থেকে উনি একটা কোনো অমাবস্যা বা এরকম সময় দিয়েছিলেন। তো তারপর থেকে প্রায় আরো 15-20 দিন পরের ডেট দিয়েছেন উনি, যে ওই দিনে আমি করব এই ক্রিয়া। আর কিছু জিনিস অ্যারেঞ্জ করতে বলেছিলেন যে এই জিনিসগুলো অ্যারেঞ্জ করে রাখবেন। এবার ওই 20 দিন হচ্ছে সব থেকে দুর্বিষহ 20 দিন এই বাড়ির লোকের জন্য। এই একদিনকে যে দিনকে ভদ্রলোক ওই বাড়ি দেখে গেলেন, তার পরের দিনকে সকালে উঠে দরজা খুলেছে, দরজা খুলে দেখছে উঠোনের মধ্যে একটা বড় সাইজের একটা কুকুর মরে পড়ে রয়েছে। সে কুকুরটাকে দেখে মনে হচ্ছে ওর পেট থেকে না কেউ সমস্ত নাড়ি ভুড়ি বের করে নিয়েছে, মানে পুরো পেটটা মনে হচ্ছে কেউ এরকম চিরে দিয়েছে, পেট পুরো ফেটে গেছে কুকুরটার এরকম। ওই রকম অবস্থায় বাড়ির ঠিক উঠোনের মাঝখানে কুকুরটা পড়ে। এবার ওই দৃশ্য দেখে তো বাচ্চারা তো প্রচন্ড বাড়ির ভয় পেয়ে গেছে, বড়রাও আঁতকে উঠেছে যে এটা কি হলো, কি হচ্ছে। তারপরে তো যাই হোক সুইপারকে ডেকে কুকুরটাকে ফেলানোর ব্যবস্থা করা হলো। তারপরে আবার দুপুরবেলা সবাই একটু খেয়ে দিয়ে এরকম ঘুমাচ্ছে, ঘুমিয়ে এবার যেই বিকেলবেলা সবাই উঠেছে, এবার ওই বাড়ির একটা বউয়ের চিৎকার, সেই চিৎকার শুনে সবাই উঠে এসেছে যে কি হয়েছে কি হয়েছে। এবার বউটা বলছে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, দেখো মাঠের মধ্যে কি হয়েছে। মাঠের মধ্যে গিয়ে দেখছে একসাথে ওই যে কুল গাছটার আশেপাশে একসাথে না হলেও 8 থেকে 10 খানা কাক মরে পড়ে রয়েছে একসাথে। আর সব কাকগুলোকে দেখে মনে হচ্ছে কি মানে ওই পেট ফাটা কাকগুলোর সমস্ত মানে পেট থেকে সব বেরিয়ে এসেছে কি নাড়িভুড়ি বলছো গো? এরকম। হ্যাঁ। আচ্ছা, তারপর? তো আবার সেই তো লোক ডেকে পরিষ্কার করা হলো। এবার এরা তো প্রচন্ড ভয়, এরা তারপর এত ভয় পেয়ে গেল যে এরা সন্ধেবেলা মোটামুটি 5টা-6টার পর কেউ আর ঘর থেকেই বেরোলো না। আগে যে সবাই একসাথে রান্না করতো একটা বারান্দায় বসে টসে, সমস্ত সবাই বন্ধ করে দিল। সবাই মোটামুটি 5টা-6টা বেজে গেলে যে যার ঘরে ঢুকে যেত, বেডরুমের দরজা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যেই রান্না ঠান্না খাওয়া সবকিছু করতো। এবার একদিনকে কি হলো, ওই যে যে মেজো ভাই, সেই মেজো ভাইয়ের রাত্রিবেলা একটু পটিতে যাওয়ার প্রয়োজন হলো। এবার দেখো এটা এমন একটা জিনিস, এটা তো কোনোভাবে চেপে রাখতে হবে না, মানে এটা তাকে তো যেতেই হবে। তো সে কি করবে, আর সে গেছে। এবার তোমাকে যে বললাম পটিতে যেতে গেলে পুরো ওই মাঠ পেরিয়ে যেতে হবে, কিন্তু কুল গাছের নিচ থেকে ওই জামতলার নিচে ওই জোড়া পটি, ওইখানে যেতে হবে পটি করতে। এবার তিনি গেছে। এবার সেই সময় না বাইরে আলো কেউ লাগাতে পারতো না, বাইরে যে কেউ ধরো ঘরের তার আগে পর্যন্ত কিন্তু মোটামুটি প্রত্যেকের ঘরের বাইরে একটা ছোট বাল্ব বা একটা ওই পটির ওখানে একটা আলো এরকম লাগানো থাকতো। কিন্তু জবের থেকে এই জিনিসগুলো ঘটনাগুলো ঘটা শুরু হয়েছে, বাল্ব আর টিকতো না। বাল্ব লাগাচ্ছে, বাল্ব ফেটে যাচ্ছে, বাল্ব কেটে যাচ্ছে এই রকম। তো বা কখনো বাল্ব খুলে নিয়ে কে চলে যাচ্ছে, ধরো আগের দিন বাল্ব লাগানো, পরদিন সকালবেলা উঠে দেখছে বাল্ব নেই, বাল্বকে খুলে নিয়ে চলে গেছে এইরকম। তো তাই জন্য এবার বাইরেটা তো পুরো অন্ধকার ঘুটঘুটে। এবার উনি
তখন ওই লম্ফ, লম্ফ জানো তো, ছোট ছোট যে হয়, অনেকটা ওই প্রদীপ টাইপের হয়, একটা সলতে থাকে। কেরোসিন দিয়ে চালায় লম্ফ? হ্যাঁ হ্যাঁ, কেরোসিন দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ। তো ওই লম্ফ নিয়ে উনি যাচ্ছেন। এবার যেতে যেতে হঠাৎ করে উনি যখন মাঠের মাঝখানটা এলেন, তখন না কেউ যেন মনে হলো ফু দিয়ে ওনার লম্ফটা নিভিয়ে দিল। এবার উনি ভাবছে, এবার ওনার একটু, উনি তো একটু সাহসীও ছিলেন। এবার উনি ভাবছে আবার আমি যাব, কিন্তু আমি আর মানে খুব আমার আর্জেন্ট, আমি আর চাপতে পারছি না, যাই আমি অন্ধকারেই চলে যাই। এবার উনি যখন অন্ধকারে, এবার উনি যখন যাচ্ছেন, গিয়ে উনি সামনে দুখানা বললাম যেহেতু, এবার উনি সামনেরটাতে গেছেন। এবার উনি সামনেরটাতে ঢুকে দরজা বন্ধ করেছেন। দরজা যখন বন্ধ করেছেন তখন উনি শুনতে পাচ্ছে যে পিছনেরটাতে, পেছনের যে পটিটাতে কেউ একটা গুনগুন করে একটা, কেউ যেন একটা গান করছে, একটা গুনগুন করে একটা কেউ, একটা মহিলা কণ্ঠ। এবার উনি ভাবছে যে কে এলো। এবার তখন কি বালতি আর মগ আলাদা করে ক্যারি করে নিয়ে যেত। এবার উনি বলছে আমি যখন ঢুকলাম তখন তো বাইরে কোনো কারোর বালতি মগ দেখলাম না। তারপরে আহ কেউ যদি ঢুকতো তার তো বালতি মগ এরকম তো রাখা থাকতো। এবার উনি ভালো স্পষ্ট শুনতে পাচ্ছে যে কেউ একটা পিছনেরটাতে বসে কেউ একটা গুনগুন করে গান করছে, বা কেউ একটা যে প্রেজেন্ট আছে পেছনেরটাতে, উনি বুঝতে পারছেন। উনি ভাবছে হতে পারে যে কোনো ভাইয়ের বউ টোয়ের হয়তো আসার প্রয়োজন পড়েছে, হয়তো বালতি মগ টগ ভেতরেই রয়েছে, বা পরে হয়তো নিয়ে গিয়ে নিয়ে আসবে, এরকম কিছু। তো উনি এবার যখন ওনার হয়ে গেছে কাজটা সারা, উনি বেরিয়েছেন। উনি যখন বেরিয়েছেন তখন কিন্তু, তখন বেরোনোর সময়ও কিন্তু উনি ওই গুনগুন করে আওয়াজটা শুনতে পেয়েছেন। এবার উনি এবার যখন জল ঠল দিচ্ছেন, দেওয়ার পর উনি যখন পাশের এরকম দেখছে, তখন দেখছে পাশেরটায় দেখছে দরজাটা পুরো হাট করে খোলা, কেউ নেই, পুরো ফাঁকা। এবার উনি উনি না ভ্যাবাচেকা খেয়ে গেছেন। উনি ভাবছে যে আমি তো এতক্ষণ ধরে তো আমি বেরোনোর সময় পর্যন্ত আমি শুনতে পেলাম যে কেউ পেছনেরটাতে কোনো মহিলা রয়েছে, সে আবার গুনগুন করছে। তাহলে যদি তর্কের খাতিরে মেনেও নিজের সেই মহিলা একটু আগেই বেরিয়ে গেছে, তো তার পায়ের আওয়াজ শোনা যাবে। প্লাস ওই যে মাঠটা হচ্ছে শুকনো পাতায় ভরা, কেউ যদি ওই শুকনো পাতার উপর থেকে হেঁটে যায় না, খসখস করে আওয়াজ হয়, উনি পায়ের খসখস করে আওয়াজ পাবেন। তার থেকে বড় কথা, ওই মাঠটা পেরোতেও তো সময় লাগে, একটা মোটামুটি 3-3.5 কাঠার মাঠ, কেউ তো আর 1 সেকেন্ডে পেরিয়ে যেতে পারবে না, সেই মাঠটাও তো পেরিয়ে যেতে সময় লাগবে। উনি কিন্তু কাউকে মাঠ পেরিয়ে যেতেও দেখেনি। মানে এমন মনে হলো যে যখন উনি বেরোলেন, তার সাথে সাথে যেন ওই পেছনে যে বসেছিল তার গানটা বন্ধ হয়ে গেল, এতটাই তাড়াতাড়ি। তো ওইটা দেখে না উনি খুব একটুখানি ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে গিয়ে ওনার প্রায় তখনই মানে ঘাম ঝরতে শুরু হয়ে গেছে। উনি তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে এবার তাও গিয়ে না সব ভাইদেরকে এরকম জিজ্ঞেস করছে যে এই তোদের ঘর থেকে কি তোদের কারোর বউ বা কারোর মেয়ে কি গেছিল এরকম বাথরুমে এখনই? এবার সবাই বলছে যে না, আমাদের বউরা তো সবাই ঘরেই রয়েছে, কেউ তো যায়নি। কেন, কি হয়েছে? এবার উনি না আর কিছু বলেননি, ওই যে মেজো ভাই আর কিছু বলেননি, যে সবাই এমনিতেই ভয়ে রয়েছে, আর ওইসব বললে সবাই ভয় পাবে, তাই জন্য উনি আর কিছু বলেননি। তারপরে শুরু হলো সেই দিন রাত্রির থেকে কান্না। কারোর যেন ওই রাত্রির বেলা মোটামুটি ওই 1টা-1.5টা বেজে যেত, তারপর থেকে কেউ যেন একটা খুব কষ্টে কোনো একটা মহিলা যেন সেই ওই মাঠটার ওই জামতলার ওইখান থেকে কান্নাটা ভেসে আসতো। কোনো একটা মহিলা যেন খুব করুণ সুরে কাঁদছে, সে মানে একটা হাহাকার মিশ্রিত একটা দুঃখের সুরে কাঁদছে, এইরকম চলছে। এবার এরা তো ভয় পুরো কাটা হয়ে থাকতো যে কি হচ্ছে, কে করছে, কে কাঁদছে, এরকম খুব করুণ সুরে যেন কেউ এরকম রোজ রাত্রিবেলা এরকম। এবার 2-3 দিন হয়েছে। এবার এরা 4 ভাই মিলে ঠিক করেছে যে আজকে রাতে দেখবো যে কে কাঁদে। এবার এরা 4 ভাই মিলে ঠিক করেছে যে সারা রাত জেগে থাকবে। এবার রাত্রিবেলা ওরকম খাওয়া দাওয়ার পরে
ওই সেজো ভাইয়ের বারান্দাতে এরা চার ভাই, চারটে মাদুর, ওই চার ভাই একটা মাদুর পেতে চার ভাই বসে রয়েছে, লাঠি সোটা নিয়ে বসে রয়েছে। হ্যাঁ, যে কে কাঁদবে। ঠিক ওরকম একটা দেড়টে এরকম বাজে, তখন আবার সেই ওই করুণ সুরে সেই জামতলা থেকে কে যেন একটা মহিলা কাঁদছে। এবার এরা বলছে চল তো চল দেখবো আজকে কি কি ব্যাপার। এবার এরা কি করেছে, একটা হ্যারিকেন নিয়ে এরা দেখতে গেছে। এবার ওরা যতটা এগাচ্ছে, ওরা যখন এগাচ্ছে ওরা দেখতে পাচ্ছে ওই জাম গাছের নিচে না কোনো একটা সাদা রঙের কিছু একটা শাড়ি বা কিছু এই ধরনের একটা কিছু পরে কোনো একটা মহিলা বসে রয়েছে, বসে বসে কাঁদছে দূর থেকে। এবার এবার এরা তো বুঝতে পেরেছে যে, ওরা তো জানে যে ওটা কোনো সাধারণ মানুষ নয়। এবার যখন ওরা অনেকটা কাছে গেছে তখন ওদের মধ্যে যে বড় ভাই সে বাকি ভাইদের বলছে ছাড়, আর এগাতে হবে না, হ্যাঁ যা দেখার দেখে নিয়েছি। এইবার অনেকটা ওরা কাছাকাছি চলে গেছে। এবার তারপরে হঠাৎ করে ওদের মধ্যে একটা ভাই বলছে কি চল না আর একটু এগিয়ে দেখি না কি, আর একটু এগিয়ে দেখবো, আজকে মুখটা দেখবো যে কি এটা। এবার যেই ও দু পা এগিয়েছে তখন সাথে সাথে ওই যে মহিলাটা যে বসেছিল ও না পুরো ক্রল করে কয়েক সেকেন্ডের মধ্যে একটা বিশাল বড় জাম গাছ, ও পুরো ক্রল করে জাম গাছের উপর উঠে গেছে। আর যেই উঠে গেল জাম গাছের উপর না, তারপর সেই জাম গাছটা জোরে জোরে নড়ছে, মানে মনে হচ্ছে যেন ঝড় এসেছে। বাকি আর কোনো গাছ কিন্তু নড়ছে না, ওই জাম গাছটা পুরো জোরে জোরে নড়ছে, সব কটা পাতা একসাথে নড়ছে জাম গাছের। এবার ওই চার ভাই তো ওইসব দেখে পড়ি কি মরি করে ওখানে হ্যারিকেন ফ্যারিকেন সব ফেলে রেখে ওরা তাড়াতাড়ি এসে নিজেদের ঘরে ঢুকে গেছে। এবার এদের পরদিনকে হচ্ছে ধুম জ্বর, চার ভাইয়েরই ধুম জ্বর। এবার তো সবাই বারণ করছে, যে সবাই বকাবকি করছে যে কেন তোমাদেরকে কে এসব করতে বলেছিল এরকম। এবার ওরা চার ভাই বলছে অসম্ভব, এই যা জিনিস আছে আজকে নিজের চোখে দেখে নিয়েছি, আর আর আমাদের কোনো সন্দেহ নেই, আমরা সাহস দেখাতেও যাব না। আর এটা যে জিনিসই আছে এটা যে খুবই ভয়ঙ্কর জিনিস, আর এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারপরে কি হলো, বাচ্চাদের বই, ঠিক আছে, বাচ্চাদের একটা স্যার পড়াতে আসতো ওখানে, ওই যে প্রাইভেট যে স্যার পড়াতে আসতো। এবার সে পড়াতে হচ্ছে ওই যে সেজো ভাইয়ের যে ছেলে মেয়ে তাদের, আর ছোট ভাইয়ের ছেলে মেয়ে ওদের, এই চারটে বাচ্চাকে পড়াতে আসতো। এবার স্যার পড়াতে এসেছে, পড়াতে এসে বই খুলছে, দেখছে বইয়ের পাতার মধ্যে কাদা লাগানো, বইয়ের পাতার মধ্যে পটি লাগানো, বইয়ের পাতার মধ্যে ছাই ভরা। এরকম বেশ 2 দিন 3 দিন ধরে স্যার আসছে, এসে বই খুলছে। এবার এরা কি করবে, যেই পাতাগুলো, এবার দেখো নিম্ন মধ্যবিত্ত সংসার না, অত তো বই কেনাও তাদের পক্ষে সম্ভব নয়, যে কটা বই নষ্ট করবে ফেলে দেবে। এবার এরা কি করতে শুরু করলো, বইয়ের পাতা, যেই পাতাতে ধরো কাদা লাগানো পটি লাগানো, বাধ্য হয়ে সেই পাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়। আর কি করবে। এবার ওই স্যার এরকম যখন দেখছে যে টানা কয়েকদিন হচ্ছে, তখন ওই স্যার বলছে যে দেখুন আপনাদের বাড়িতে যে ব্যাপারই ঘটছে এটা তো ভালো ব্যাপার না, আমি আপনাদের বাড়ি যতদিন না এই ব্যাপারটা মিটবে আপনাদের বাড়িতে পড়াতে আসতে আমি পারবো না, আপনারা বরঞ্চ বাচ্চাগুলোকে আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। এবার ওই যে সেজো ভাইয়ের যে ছেলে মেয়ে এরা বললো যে না, আমরা ছুটি নিয়ে নেব, কারণ ওদের আবার বাবা মা একা ছাড়বে না, আর দিয়ে আসার জন্য ওদের যে বাবা, সে বাবা বাইরে বাইরে বেশি থাকতো, তো সন্ধেবেলায় যে কেউ গিয়ে দিয়ে আসবে বা এরকম সেরকম কেউ ছিল না। কিন্তু ওই ছোট ভাইয়ের যে ছেলে মেয়ে ওরা বললো যে হ্যাঁ ঠিক আছে, ওরা যাবে, ওরা গিয়ে ওরা পড়তে যাবে স্যারের বাড়িতে। এবার ওরা স্যারের বাড়িতে গেল। এবার স্যারের বাড়িতে গিয়ে বই খুলছে, দেখছে সেম বইয়ের পৃষ্ঠার মধ্যে দেখছে মুরগির পালক, ঠিক আছে, এক গাদা মুরগির পালক ভরা। এবার কোথা থেকে আসবে মুরগির পালক, তাও দেখছে বইয়ের পেজের মধ্যে রক্ত, এবার সেটা মানুষের রক্ত না প্রাণীর রক্ত না কিসের রক্ত কেউ জানে না। এবার যখন দেখেছে এরকম তখন ওই স্যার তো ভয় পেয়ে গেছে, ওই স্যারও বলে দিল যে দেখ তোরা আমার বাড়িতেও আসিস না, কারণ তোদের বাড়িতে যেটাই আছে আমার মনে হচ্ছে তোদের সাথে সাথে এবার আমার বাড়িতে চলে আসবে।
তো এইরকম চলতে থাকলো, ওদের পড়াশোনাও বন্ধ হয়ে গেল। ওই অবস্থায় তো স্কুলেও যেতে পারে না, স্কুলের মধ্যে গিয়েও বই খুলছে, দেখছে বইয়ের মধ্যে ময়লা ভরা, ওই সমস্ত ভরা। এবার স্কুলের বন্ধুরা হাসাহাসি করছে, কেউ কেউ বিশ্বাস করছে, কেউ বিশ্বাস করছে না। এবার বাড়ি থেকে বলে দিল যে যতদিন না এই ঘটনার কোনো নিষ্পত্তি হয় ততদিন স্কুলে যাওয়ার দরকার নেই। এবার এদের স্কুল পড়াশোনা সব বন্ধ হয়ে গেল। এইবারে ওই যে ভদ্রলোক যিনি বলেছিলেন যে তিনি এই ব্যাপার সমস্যাটা সমাধান করবেন, সেই ভদ্রলোক বেলেঘাটা লেক, ঠিক আছে, বেলেঘাটা লেক কিন্তু, যারা বেলেঘাটায় থাকে তারা জানে বেলেঘাটা লেক কিন্তু এমনিই খুব নটোরিয়াস এই সমস্ত হন্টিংস এর জন্য। ঠিক আছে, বেলেঘাটা লেকে অনেকেই অনেক কিছু প্যারানর্মাল জিনিস ফেস করেছে। বেলেঘাটা লেক মানে আগে ধরো আমি তো 2020-তে কলকাতা ছেড়েছি, তার আগে পর্যন্তও কিন্তু রাত্রিবেলা বেলেঘাটা লেকে যেতে সবাই ভয় পেত, রীতিমতো সবাই ভয় পেত। বেলেঘাটা লেক হচ্ছে এমন একটা জায়গা। তো সেই সময় 45 বছর আগের বেলেঘাটা লেকের অবস্থা তাহলে ভাবো কিরকম। তো সেই লোকটা ওই ওই আইডি হসপিটালের পাশ থেকে একটা রাস্তা না বেলেঘাটা লেকের মধ্যে থেকে আসে, যেটা ফুলবাগানের দিকে বেড়ায়। তো ওই রাস্তাটা ধরে উনি আসছেন, আস্তে আস্তে ওনার হঠাৎ মনে হলো ওনার সাইকেলের পেছনে কেউ চড়ে বসলো, রানিং সাইকেলে কেউ চড়ে বসলো। এমন নয় যে উনি সাইকেল দাঁড় করিয়েছেন বা কিছু। এবার যে উনি বুঝতে পারলেন যে রানিং সাইকেলে কেউ বসে পড়েছে, তখন উনি না সাইকেলটা আরো জোরে জোরে চালাতে শুরু করেন। এবার উনি হালকা করে একটুখানি, যে চোখটা এরকম হালকা করে দেখছে, মানে পুরো মাথাটা ঘোরাচ্ছে না, কিন্তু হালকা করে চোখটা দিয়ে উনি যে দেখছেন, উনি দেখছেন ওনার সাইকেলের পেছনে কোনো একটা লম্বা চুলওয়ালা মহিলা উঠে বসেছে। এবার ওইটা দেখে উনি এত ভয় পেয়ে গেছেন যে উনি কোনোভাবে সাইকেল থেকে ব্যালেন্স হারিয়ে পড়ে গেছেন। পড়ে গিয়ে তার এমনই চোট লাগলো কৌস্তব, তার একটা সাইড পুরো প্যারালাইজড হয়ে গেল। প্যারালাইজ হয়ে গেল? হ্যাঁ, সে ওকে ওকে। রানিং সাইকেল থেকে তাকে এমন করে ফেলে দেওয়া হলো, সে এমনই চোট পেল যে তার একটা সাইড প্যারালাইজড হয়ে গেল। সেই লোকের কিন্তু সেই লোককে আমিও দেখেছি, ঠিক আছে, আমাকেও বলা হয়েছিল যে এই সেই লোক যাকে এরকম করা হয়েছিল, যাকে ফেলে দেওয়া হয়েছিল, ফেলে দিয়ে প্যারালাইজড করে দেওয়া হয়েছিল। সেই লোককে আমিও দেখেছি। সেই লোক আমি যখন দেখেছি তখন তো ধরো তার অনেকটা বয়স হয়ে গেছে, তখন হয়তো উনি অনেকটা সুস্থ হয়েছিলেন, কিন্তু তখনও উনি ওই যে লাঠিতে ভর দিয়ে চলতেন, একটা সাইড তার ভালো করে নড়তো না। সেই লোককে আমিও দেখেছি। এখন হয়তো উনি আর বেঁচে নেই, কিন্তু আমি যখন মোটামুটি ছোট ছিলাম আমিও দেখেছি তাকে। তো সেই লোক প্যারালাইজড হয়ে সে তো হসপিটালে ভর্তি হয়ে গেল, এই হয়ে গেল। তারপর তিনি তো আর কিছু করতে পারলেন না। এবার এই বাড়ির লোকের তো মাথায় হাত, যে কি হবে, একটা যে লোক রাজি হয়েছিল তার সাথেও এরকম হলো। সেই বাড়িটা কৌস্তব এতটা বদনাম হয়ে গেল পাড়াতে যে কেউ ওই বাড়ির সামনে থেকে যাওয়ার আর যেতে ভয় পেত। মানে সবাই ধরো আসতো তো, এসে ওই বাড়ি, ও বাবা ওই বাড়ি, ওদের সারনেম দিয়ে বাড়িটা নাম, ধরে নাও আমি একটা, এটা সত্যি সারনেম না, আমি বানিয়ে বলছি রায়বাড়ি, ঠিক আছে, বলতো ওরে বাবা রায়বাড়ি, রায়বাড়ির সামনে দিয়ে যেতে হবে না, ফুটপাত থেকে নেমে উল্টো দিকের ফুটপাতে চলে যাই। উল্টো দিকের ফুটপাত থেকে লোক যেত, এই রকম সেই বাড়ি বদনাম হয়ে গেল। কথা ছড়িয়ে গেছে তো যে ওই বাড়িতে এরকম, স্যারের মুখ থেকে, এই লোকটা তো, এই যে লোকটাকে ফেলে দেওয়া হলো সে তো জলজান্ত প্রমাণ, তারপরে বাড়ির বউরা এরা সবাই মিলে তো সবাই জেনে গেছে ওখানে। ওই বাড়ির ছায়া মারাতে লোকে ভয় পেতে শুরু করলো। এইবার ওই বাড়ির যে মেজো ছেলে যে ছিল, সেই মেজো ছেলে বড় ছেলে, সে তখন সবে সবে পুলিশের চাকরি পেয়েছে লালবাজারে। এবার সে অফিসে গিয়ে তার কালিগদের কাছে গল্প করেছে যে জানিস তো আমার বাড়িতে এরকম এরকম ঘটনা ঘটছে।
এবার তার কালিগরা তো শুনে খুব হাসাহাসি, হ্যাঁ খুব হাসাহাসি করছে যে এরকম আবার হয় নাকি, কি বলছিস, দেখ তোদের বাড়িতে, হ্যাঁ তোরা আবার এসে বলছে কি হ্যাঁ ভূতে তোদের বাড়িতে পটি করছে, এই করছে, করে খুব ওরা হাসাহাসি করেছে। এবার এই যে মেজো ছেলে, যে বড় ছেলে যিনি পুলিশ ছিলেন, উনি বলছেন কি ঠিক আছে তোদের বিশ্বাস না হলে তাহলে তোরা আসিস আমাদের বাড়িতে, দেখাবো তোদের, তোদের সামনে প্রমাণ দেখাবো। তখন ওরা বলছে যে ঠিক আছে, হ্যাঁ তিনজন পুলিশ, ওরা বলছে যে ঠিক আছে তাহলে তোদের বাড়িতে একদিন যাব, পুলিশ হিসাবে যাব না, এমনি তোর বন্ধু হিসাবেই যাব, কারণ দেখ ভূত প্রেতের ব্যাপারে তো আর পুলিশ হয় না, তো যেহেতু বলছিস আমরা, আমাদের বিশ্বাস হচ্ছে না যে এটা ভূত প্রেতের ব্যাপার, আমাদের মনে হচ্ছে যে তোদের বাড়ির কেউ কারসাজি করছে, কেউ তোদের চোখের আড়ালে এই সমস্ত কেউ তো একটা করছে। হ্যাঁ, এবার ওরা এসেছে বাড়িতে, তিনজন পুলিশ প্লাস এই যে বাড়ির যে ছেলে সে, চারজন মিলে। এবার ওরা এসে বলছে যে কোন ঘরটাতে সব থেকে বেশি উৎপাত হচ্ছে। এবার সবাই ওই যে ওই বাড়ির যে ছোট ছেলে তার ঘরটা দেখিয়ে বলছে এই যে এদের ঘরটাতে সব থেকে বেশি উৎপাত হচ্ছে। তখন বলছে ঠিক আছে, তাহলে এক কাজ করা হোক, ঘরের সব যত বাড়ির লোকেরা আছে সবাই আমাদের চোখের সামনে থাকবে, সবাইকে বল মাঠে জড়ো হতে। সবাই মাঠে জড়ো হলো। এবার ওই যে ছোট ছোট জনের যে ঘরটা, সেই ঘরে গিয়ে ঘরের সমস্ত দিক ভালো করে ওরা পরীক্ষা করলো, খাটের তলা দেখলো, হ্যাঁ প্রত্যেকটা জানলা ওরা বন্ধ করলো, ঘরে একটা সামান্য ফুটো পর্যন্ত রাখতে দিল না, যত যা কিছু বন্ধ করা সম্ভব সবকিছু ওরা বন্ধ করলো। এবার ওরা ঘরটা পুরো নিশ্ছিদ্র অন্ধকার করে দিল, করে দিয়ে ওরা বলল, ওরা পুরো গ্রিলে ওদের তালাও মেরে দিল, ওদের যে দরজা মেন যে গ্রিল ঘরের ওখানে তালাও মেরে দিল, তালা মেরে দিয়ে বলল যে ঠিক আছে এবার আমরা তিনজন এই ঘরটাকে ঘিরে দাঁড়াবো, 2 ঘন্টার জন্য ঘরটা এভাবে বন্ধ থাকবে, আমরা এর বাইরে তিনজন তিনটে টুল জাতীয় বা মোড়া জাতীয় কিছু একটা নিয়ে বসে পড়লো। তারপর ঠিক 2 ঘন্টা হলো, 2 ঘন্টা পরে ঘরটা খুললো, খুলে কি দেখছে জানো কৌস্তব, খুলে দেখছে মানে ওই দৃশ্য আজ পর্যন্ত এরা কেউ দেখেনি, দেখছে পুরো রক্ত মাখা কোনো পায়ের ছাপ সারা ঘরের সারা দেওয়ালে, সারা দেওয়ালে? সারা দেওয়ালে এমনকি সিলিং এ পর্যন্ত। কি বলছো? সারা ঘরের সারা দেওয়ালে পুরো সিলিং এ পর্যন্ত রক্তমাখা পায়ের ছাপ, আর পুরো মেঝেতে নোংরা ভর্তি, পটি কাদা পুরো সারা মেঝেতে ভর্তি, আর ওই সারা সিলিং এ ওরকম কাদা, কোনো জায়গায় কাদা কোনো জায়গায় রক্ত, এরকম পুরো পুরো মনে হচ্ছে পুরো স্পষ্ট পায়ের ছাপ কোনো মহিলার। তাও এইবার এরা দেখে না হকচকিয়ে গেছে, এরা দেখে বলছে কি যে মানে এটা কি করে সম্ভব, 3টে পুলিশ, লালবাজারের পুলিশ, ওরা দেখে বলছে যে এটা কি করে সম্ভব। ওরা পর্যন্ত তখন বিশ্বাস করে নিল যে ভাই তোদের বাড়িতে যেটাই আছে এটা পুলিশের কর্ম নয়, ঠিক আছে তোরা ওঝাই দেখা। মানে এই কথাটা কত লোক বিশ্বাস করবে আমি জানি না, কিন্তু এটাই ফ্যাক্ট। কখনো কখনো এই ধরনের জিনিসের কাছে মেডিকেল সায়েন্স, পুলিশ, সমস্ত লজিক সবাই হার মানে, পৃথিবীতে এমন কিছু জিনিস ঘটে কৌস্তব, আর এটা হচ্ছে তার একটা ক্লাসিক এক্সাম্পল। সত্যি মানে আমিও তো ভাবছি পুরো ব্যাপারটা। মানে তারপরে ওই যখন ওরা তো সবাই বেরিয়ে গেছে, ওরা ভয়ের চোটে বেরিয়ে গিয়ে ওরা তো বলছে যে না ভাই আমাদের তো এবার মনে হচ্ছে একবার একটু ওরা বলছে, পুলিশগুলো বলছে যে আমরা যাওয়ার আগে মন্দিরে গিয়ে ঘুরে আসবো, মন্দিরে ঠাকুরের কাছ থেকে গায়ে শান্তি জল টল ছিটিয়ে যাবো, নয়তো কি না কি আছে তোদের বাড়িতে আমাদের সাথে চলে যাবে এরকম। এবার এরা সবাই ভাবছে কি যে জিন আছে, বুঝেছো তো, কারণ যেহেতু প্রথম জন বলে গেছিল যে হ্যাঁ জিন আছে আপনাদের এখানে, জিন আছে। হ্যাঁ, এবার
ওই ঘটনার পরে এবার ছোট ভাই তো বলছে যে এই ঘরে আর আমি থাকবো কি করে, সারা ঘরের তো ওই অবস্থা, দেওয়াল টেওয়ালের তো ওই অবস্থা, থাকবো কি করে, এগুলো তো কিছু তো দেওয়ালগুলো পরিষ্কার করাতে হবে, রং করাতে হবে। আর ওদের তো ভয় লাগছে না, ওদের ঘরটার মধ্যে ওই রকম হয়ে গেছে একটা তাণ্ডব, ওরা তো আর থাকতে পারছে না। এবার ওরা ঠিক করলো যে সেজো ভাইদের সাথে থাকবে। হ্যাঁ, এবার সেজো ভাইদের সাথে ওরা থাকা শুরু করলো। এবার ওরা যবে থেকে সেজো ভাইদের ঘরে থাকা শুরু করলো, উৎপাত হলো এবার সেজো ভাইদের সাথে, এদের সাথেও ওই উৎপাত শুরু হলো। সেজো ভাইয়ের বউ একদিনকে স্টোভে চা গরম করছে, ঠিক আছে, চা গরম করছে, হঠাৎ করে তার ফিল হচ্ছে না যে তার চুলের মধ্যে, মানে সবে সে স্নান, মানে সন্ধেবেলার দিকে সবে সে চুলটা খুলে কিছু কারণে ওই চাটা গরম করছে, তার হঠাৎ করে মনে হলো তার চুলের মধ্যে না কেউ একটা গরম হাত বুলিয়ে দিয়ে চলে গেল। এবার তারপরে উনি ভাবছে কি কি হলো, কে কে এরকম চলে গেল। আর এমন নয় যে পেছন থেকে কেউ লোক আসবে, পেছনে কিন্তু দেওয়াল, দেওয়ালের দিকে মুখ করে কিন্তু উনি চা গরম করছে। এবার উনি যে এরকম হাতটা দিল চুলে, দেখছে কি চুলের মধ্যে এক গাদা কাদা কে লাগিয়ে রেখে দিয়ে চলে গেছে, এক গাদা কাদা পুরো চুলে। সেই রাত্রির বেলা, সেই শীতকালে কনকনে ঠান্ডায় তাকে আবার চুল টুল ধুয়ে সাবান টাবান দিতে হলো চুলে। তখন তো সাবান দিত মাথায়, শ্যাম্পু ট্যাম্পু দিত না, তো তাকে আবার সেই অত রাতে ওই সাবান দিয়ে চুল পরিষ্কার করতে হলো। তারপরে এইটা তো ওই বাড়ির সবার সাথেই হতো। কি হতো বলতো, মোটামুটি কেউ যদি 5টার পর অব্দি ঘুমিয়ে যেত প্রস্তাব, আবার বলছি, লোকে বলে না দিনের বেলা ভূত আসে না, এদের যত বেশি উৎপাত দিনের বেলা হতো। ভোর 5টার পরে যদি কেউ শুয়ে পড়তো, সে উঠে দেখবে তার কম্বলের ওপর হয় পটি পড়ে, নয় কাদা পড়ে, নয় মুরগির পালক, রক্ত, এই সমস্ত পড়ে। মানে পুরো নোংরা, মানে পৈশাচিক অ্যাক্টিভিটি গুলো। পুরো নোংরা, মানে বলতেও হয়তো কিছু মানুষ হয়তো এটাকে মনে করবে যে খুব পিকুলিয়ার, এটা সত্যি খুব পিকুলিয়ার। মানে এইরকম ঘটনা আমি আগে কখনো শুনিনি, তারপরেও আর কখনো শুনিনি। হ্যাঁ, এবার ওদের এমন আতঙ্ক হয়ে গেল না যে ওরা সকালবেলা মোটামুটি 4টে 4:30টার মধ্যে সবাই ঘুম থেকে উঠে সেই লেপ, আর শীতকাল তো লেপ কম্বল নোংরা করে দিচ্ছে, কত মানুষ ধোবে না ফেলবে কি করবে, সে ওরা কি করলো, সেই লেপ কম্বল 4টে 4:30টার সময় উঠে পড়তো, উঠে সেই লেপ কম্বল পুরো ওই প্লাস্টিকের পলিথিন দিয়ে মুড়িয়ে সেই দড়ি টড়ি দিয়ে বেঁধে বেঁধে রাখতো। এটা সব ঘরে হতো, ওই 5টা ঘরেই ওইটা হতো। এই হলো। এইবার শুরু হলো রাত্রিবেলা দরজার টোকা দেওয়া, মানে জিনিসটা বাড়াবাড়িটা কিরকম বাড়ছে যে দেখো যত দিন যাচ্ছে। রাত্রিবেলা প্রত্যেকের দরজায় এসে কেউ টোকা দিয়ে চলে যেত, প্রত্যেকের দরজায়। হ্যাঁ, এবার প্রথম 1-2জন দরজা খুলেছে, এবার খুলে দেখতো বাইরে একটা মুরগির মাথা পড়ে, বা ছাগলের মাথা, একদিন একজন খুলে দেখছে ছাগলের মাথা পড়ে, দরজায় টোকা দিচ্ছে, দরজা খুলছে, দেখছে দরজার বাইরে ছাগলের মাথা পড়ে, মুরগির মাথা পড়ে। এবার এরা তো বুঝে গেল, আর দরজা টোকা পড়লে এবার দরজা খোলাও বন্ধ করে দিল, কারণ ঘরের সবাই আছে যখন, যেই দরজায় টোকা দিই ঘরের সবাই ঘরে আছে যখন দরজা খোলার প্রয়োজন নেই। এবার টোকা দিচ্ছে। এবার টোকার থেকে পরের লেভেলটা কি হলো, একদিনকে ওই যে সেজো ভাইয়ের ঘরে, তখন তো সেজো ভাইয়ের 2 ছেলে মেয়ে, সেজো ভাইয়ের বউ প্লাস ছোট ভাইয়ের বউ, ছোট ভাইয়ের 2 ছেলে মেয়ে, এই 8টা লোক ওই একটা ঘরের মধ্যে গুতোগুতি করে, ওই ওপর নিচ করে, বউরা সব উপরে ছেলেরা নিচে, এরকম করে ওই একটা ঘরের মধ্যে ওরা থাকা শুরু করলো। কারণ ওই ঘটনার পর থেকে ছোট ভাই আর নিজের ঘরে যেতে সাহস পায় না। এইবার ওরা শুয়ে রয়েছে, হঠাৎ করে ওই যে ছোট ভাইয়ের যে ছোট মেয়েটা, তার তখন কত 9-10 বছর বয়স হবে, ধরে নাও ওর নাম রিমি, ঠিক আছে, কেউ ওই রিমির নাম ধরে ডাকছে, আর গলাটা কার, রিমির ঠাকুমার।
যে ঠাকুমা কিনা এই ঘটনার প্রায় ধরে নাও 7 বছর 6-7 বছর আগে মারা গেছে ঠাকুমা। আচ্ছা। সেই ঠাকুমার গলা করে রিমিকে কেউ ডাকছে। আর রিমি যখন ছোট, মানে রিমি কিন্তু ছোটবেলা মোটামুটি 3 বছর অব্দি, 3-4 বছর অব্দি ঠাকুমাকে পেয়েছে। তো সেই ঠাকুমা যেমনি করে ডাকতো, ঠিক যেরকম করে সুর করে করে, এবার রিমি তো আর অত তো ওর ছোটবেলার সুর তো মনে নেই, কিন্তু এই যে রিমির মা বাবা এরা তো জানতো যে ওইভাবে ঠাকুমা সুর করে করে রিমিকে ডাকছে। হ্যাঁ, এবার সবাই শুনতে পাচ্ছে ওখানে যারা, যে রিমিকে কেউ দরজার বাইরে থেকে ওই ঠাকুমার গলা করে ডাকছে। এবার রিমি না, ও ঘুমের ঘরে ও বেরিয়ে যেতে চাইছে দরজা খুলে, আর ওকে ওর বাবা মা তারপর ওর জ্যাঠা জেঠি সবাই ধরে রেখেছে। ও বলছে না আমি যাব, আমি ঠাকুমার কাছে যাব, আমি ঠাকুমার কাছে যাব, এরকম করে ও চোখ বন্ধ করে ও দরজা খুলে, মানে ওকে আটকানো যাচ্ছে না, ও বেরিয়ে যাবে। তারপর কোনো রকম ওকে চেপে চুপে সবাই মিলে ওকে সেই রাতের মতো আটকে দেয়। তারপরের দিন রাতে আবার সেম ঘটনা, আবার রিমির ঠাকুমা এসে রিমিকে ডাকছে, আবার সেম, আবার রিমি বেরিয়ে যেতে চাইছে, আবার ওকে জোর করে চেপে ধরে ওকে কোনো রকমের আটকানো হলো। তারপরে এবার রিমির পিছন ছেড়ে দিল। এবার ডাকছে হচ্ছে ছেলেদেরকে, ঠিক ওই মানে এবার রিমির ঠাকুমা বলতে তো রিমির বাবা যেটা ওদের মা, এবার ওদের নাম ধরে ডাকছে। হ্যাঁ, ধরো কারোর নাম, এইগুলো সব আমি বানানো নাম বলেছি, ধরো কারোর নাম আশুতোষ, তাকে শর্টে আশু। হ্যাঁ, ওই রাত্রিবেলা জানলার কাছে গিয়ে ওই মায়ের গলা করে আশু আশু দরজা খোল বাবা আশু এমনি করে ডাকছে। আবার তার পর দিনকে গিয়ে ধরো তার যে মেয়ে তাকে ডাকছে সেই গলা করে। এবার সবাই তো বুঝে গেছে যে এটা তো সম্ভব না, যে মানুষটা 7 বছর আগে মারা গেছে সে কি করে আসবে। এইবার তখন তাদের একটা মানে কিরকম ডিলিউশন সৃষ্টি করা হচ্ছে। এইবার এদের মনে হলো যে এদের বাড়িতে জিন নেই, কোনোভাবে এদের বাড়ির এদের মায়ের আত্মা ফিরে এসেছে। কারণ দেখো মায়ের গলা করে ডাকছে, তার মানে কি সাধারণভাবে তুমি তো তাই ভাববে না যে মায়ের আত্মাই ফিরে এসেছে, এটাই তো স্বাভাবিক। মিমিক করছে পুরো। হ্যাঁ, এবার ওরা ভাবছে যে ওদের মায়ের আত্মা ফিরে এসেছে। এবার ওরা যে ধরো ব্রাহ্মণ ওদের মায়ের শ্রাদ্ধ করেছিল, সেই ব্রাহ্মণকে গিয়ে সব জানিয়েছে যে দেখো এরকম এরকম আমার মনে হচ্ছে আমাদের বাড়িতে আমার মাই এগুলো করছে। এবার সেই ব্রাহ্মণ বলছে দেখো কোনো সাধারণ প্রেতাত্মা কিন্তু তোমাদের বাড়িতে যেমন নোংরা জিনিস হচ্ছে, কোনো সাধারণ প্রেতাত্মা কিন্তু এই সমস্ত করে না। আর তোমার মায়ের আত্মা এতদিন ছিল না, হঠাৎ করে সে 7 বছর পর কেন ফিরে আসবে? সে তো কোনো সেরকম কোনো দোষও পায়নি, আর যদি দোষও পেতো তার শ্রাদ্ধ শান্তি সব ঠিকঠাক করে হয়েছে, সবকিছু ঠিক হয়েছে। আর দোষ পেলে সে তখন উৎপাত করতো, 7 বছর পর সে তোমাকে উৎপাত করতে আসবে না। তো এটা মনে হচ্ছে কোনো নিশি বা এই ধরনের কোনো এন্টিটি, যারা তোমার মায়ের গলা নকল করে তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবার এদের তো মাথায় হাত, কি করবে এরা। হ্যাঁ, এবার এরকম সময় ওদের মধ্যে ওই যে বোন বললাম তার বর, সে কি করতো, সে তার না একটা ছোট গাড়ি ছিল। এবার তার কাজ হচ্ছে ওই গাড়ি নিয়ে নিয়ে সে বিভিন্ন জায়গায় মাল নিয়ে যেত। এবার সে কখনো কখনো থাকতো, আবার কখনো কখনো 3-4 দিনের জন্য ট্রিপে যেত। আর তার আসার কোনো সময় ছিল না, সে কখনো রাত্রির হয়ে যেত তার আসতে, কখনো তাড়াতাড়ি আসতো। এবার সে না এই যে ঘটনাগুলোর ওই প্রথম দিকে তার যে জ্বর হলো, তারপরে বেশ কিছুদিন সে ছিল না, সে কোথাও একটা ওরা মাল নিয়ে কোনো একটা অন্য স্টেটে গেছিল গাড়ি নিয়ে। এবার তার মাঝে যে এত কিছু ঘটে গেছে, এবার সে না ঠিক অত কিছু জানতো না। হ্যাঁ, যে সে জানতো যে হ্যাঁ ওইটা দেখেছে, তার ওরকম জ্বর এসেছিল। হ্যাঁ, তার কম্বলের উপর না, তার তো জ্বর আসেনি, তার হয়েছিল সেই কম্বলের ইনসিডেন্ট, একদম প্রথম দিকে কম্বলের উপর নোংরা পড়েছিল ওইসব। তো এবার তারপর থেকে সে আর তারপরে যে এত ভয়ঙ্কর ঘটনা তার কোনো আইডিয়াই নেই। সে বাড়ির বাইরে,
আর তখন ফোন টোন ছিল না, বা অত চিঠি লিখে টিকেও তাকে জানানো কিছু হয়নি এই সমস্ত কিছুর মধ্যে। তো সে বাড়ি ফিরবে। এবার বাড়ি ফিরতে তখন বেশ রাত্তির হয়ে গেছে। রাত্রির বেলা সে প্রায় 11টা, 11:30 বেজে গেছে, সে তখন বাড়ি ফিরেছে। এবার ততক্ষণে তো বাড়ির সবাই শুয়ে পড়েছে রাতের খাওয়া দাওয়া করে, আর শীতকালের রাত। এবার সে মনে করেছে কি যে আমি বাড়ি ঢুকেছি, আমি একেবারে বাইরে ওই বালতিতে জল টল রাখা থাকে, আমি একটু জল টল নিয়ে আমি একটু ওই মাঠের কাছ থেকে হাত মুখ ধোবো, আর অত রাতে আর বাথরুমে ঢুকবে না, মাঠে গিয়ে একটু মুখ চোখ ধুয়ে তারপর ঘরে ঢুকে পড়বে। এবার সে এরকম একটা মগে করে জল নিয়ে মাঠের দিকে গেছে মুখটা ধোবে বলে। এইবারে দেখছে কি কৌস্তব, ওই যে তোমাকে প্রথমে বললাম না কুল গাছটা কিরকম ভাবে রয়েছে মাঠের মাঝে, কুল গাছটা না এমনিতেই মাঠের মাঝখানেই ছিল, আর একটা ডাল না পুরো ওই মানে একদম পুরো মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা বাঁকানো ডাল চলে গেছিল। হুম, সেই ডালটার দেখতে পাচ্ছে উনি, সেই ডালটার উপর একটা মহিলা এন্টিটি সাদা একটা শাড়ি বা এরকম কিছু পরে সেই ডালটার উপর বসে রয়েছে, কুল গাছের ডালটার উপর। এবার সে ওইটা দেখে সে ওখানে মানে সে ওখানে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে যে সে কি, হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পর ওই সে এরকম ওখানে টাইপের দাঁড়িয়ে একটা scene। থরথর করে কাঁপছে, সে কি করবে সে কিছু বুঝতে পারছে না, থরথর করে কাঁপছে ওখানে দাঁড়িয়ে। হ্যাঁ, এইবার সে যে ওখানে ওইভাবে কতক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল তার কোনো জ্ঞান নেই, মানে সে ওই জিনিসটা যে দেখছে সেই জিনিসটাও ওনার দিকে তাকিয়ে রয়েছে। হুম, আর তখন হচ্ছে হালকা হালকা জ্যোৎস্নার আলো, ঠিক আছে, ওই জ্যোৎস্নার আলোতে উনি দেখতে পাচ্ছে যে সেই জিনিসটা ওইরকম কুল গাছের ওপর বসে ওই মহিলা এন্টিটি ওর দিকে তাকিয়ে রয়েছে, আর ও ওর দিকে তাকিয়ে রয়েছে। এবার উনি ওখানে কতক্ষণ দাঁড়িয়েছিলেন ওইভাবে ওনার কোনো খেয়াল নেই। পরদিনকে সকালবেলা ওনাকে ওইখান থেকে যখন সবাই উঠেছে 4টে নাগাদ, ওনাকে ওইখানে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, অজ্ঞান, পুরো অজ্ঞান। তারপরে তো ওনাকে তুলে টুলে এনেছে, এনে তো তার ওখানে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে কি ঘটনা, তারপর তো উনি বলেছেন যে এই এই ঘটনা। তারপর তো ওনাকে সুস্থ টুস্থ করা হয়। তারপর উনি অনেকদিন, ওনারও প্রচন্ড জ্বর এসে গেছিল, এইসব দেখে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। উনি গাড়ি ঠাড়ি চালানোই বন্ধ করে দিলেন, তারপরে অনেকদিন উনি বেড রিডেন প্রায়। এবার এই রকম হচ্ছে। তারপর এবার ওই যে ছোট ভাইয়ের যে ঘরটা, ওই ঘরে তো আর তখন কেউ থাকে না। এবার ওই ঘরে তো বাসনপত্র, রাত্রির বেলা হলেই বাসনপত্র পড়ার আওয়াজ, মনে হচ্ছে কেউ যেন ছুঁড়ে ছুঁড়ে বাসনগুলো ফেলছে। হ্যাঁ, ওদের ঘরটায় যে কি উৎপাত, রাত্রিবেলা হলে ওদের ঘরে বাসন পড়ার আওয়াজ। হ্যাঁ, তারপরে সেই কেউ যেন গ্রিল ধরে ঝাঁকাচ্ছে, হ্যাঁ এইরকম আওয়াজ। তারপরে এই কেউ টোকা দিয়ে চলে যায় দরজায়, এই সমস্ত চলছে। এবার এই বাড়ির লোক না বিরক্ত হয়ে গেছে। এবার এরা দেখো, এরা যেহেতু নিম্ন মধ্যবিত্ত পরিবার না, এরা যে বাড়ি ছেড়ে কোথাও পালাবে সেই সেই সামর্থ্য ওদের নেই। হ্যাঁ, নিজেদের বাড়ি কষ্টে সৃষ্টে ওরা বানিয়েছে। হ্যাঁ, এবার বাড়ির বউগুলোও যে বাচ্চা কাচ্চা নিয়ে চলে যাবে সেই রকমও না কারোর পরিস্থিতি নেই, কারণ প্রত্যেকের বাপের বাড়িরও আর্থিক অবস্থা খুব ভালো নয়। হ্যাঁ, তারপর দাদা বৌদি তাদের বাচ্চা কাচ্চা রয়েছে, এবার সেখানে গিয়ে পরের সংসারে একটা বোন গিয়ে উঠবে, সেটাও ওদের বিবেকে বাজছে। তো ওরা সবকিছু নিয়ে না ওরা খুব মানে পাজেলড, ওরা ভাবছে যে কি করে এইটার থেকে মুক্তি পাওয়া যাবে। এবার এই যে সেজো ভাই ছিল, এই সেজো ভাই একটা রাবার ফ্যাক্টরিতে কাজ করত। তো ইনি না ওনার ফ্যাক্টরিতে গিয়ে সবকিছু জানায়। তো ওই ফ্যাক্টরির একজন ভদ্রলোক, তিনি বলেন কি যে তোমার বাড়ির ঘটনাটা বেশ কয়েকদিন ধরে শুনছি। হ্যাঁ, তোমাকে দেখছিও, তুমি খুব চিন্তায় থাকো, সবসময় মাথায় হাত দিয়ে বসে থাকো। এবার এই সেজো ভাই বলছে কি যে কি করব বলুন তো, বাড়ির মধ্যে এইভাবে কি থাকা যায়? খাওয়া বন্ধ, ঘুম বন্ধ হয়ে গেছে, বাচ্চাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, কি করে এর থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? এবার উনি বলছে ঠিক আছে, তোমার বাড়িতে যাব, অমুক দিন তোমার বাড়িতে যাব। বলছে ঠিক আছে আসবেন।
এবার উনি এসেছেন একদিন বাড়িতে। এবার উনি বাড়িটা ঘুরে টুরে দেখে উনি কিছু একটা আহ একটা কাগজ পেনে করে কিছু একটা লিখে উনি ওই যে জাম গাছের যে ওইখানটায় ওইখানে পুঁতে দিলেন, ওই জাম গাছের মাটির নিচে পুঁতে দিলেন একটা কাগজের মধ্যে কিছু একটা লিখে টিকে। এবার পুঁতে দিয়ে উনি বললেন যে আহ দেখো, আহ এর পরে কি হয় আমাকে জানাবে। হুম। এবার উনি তো ওইটা লিখে চলে গেলেন। চলে যাওয়ার পরে আস্তে আস্তে এই উৎপাতগুলো একটু কমলো। একটু কি, প্রায় অনেকটাই কমলো। মানে কয়েকদিন তো কোনো উৎপাতই হলো না। হ্যাঁ, এবার একটু রাত্রিবেলা ওই কান্নার আওয়াজ টাওয়াজ গুলো তাও ছিল। হ্যাঁ, কিন্তু মোটামুটি এই যে পৈশাচিক যে কাণ্ড কারখানা নোংরামি গুলো যেগুলো হচ্ছিল ওগুলো সব কমেছে। এইবার একদিনকে কারখানায় এই সেজো ভাই কাজ করছে। এবার ওই যে বোন, সেই বোনের মেজো ছেলে, সে ছুটে ছুটে কারখানায় এসেছে। কারখানায় এসে এই সেজো ভাইকে বলছে, মামা মামা আজকে বাড়িতে একটা খুব অদ্ভুত ঘটনা ঘটেছে। এবার বলছে, কি অদ্ভুত ঘটনা ঘটেছে? কি ঘটেছে? বলছে, মামা বাড়িতে আজকে সন্দেশ পড়ছে। বুঝতে পারো, সন্দেশ। বলছে সন্দেশ পড়ছে? বলছে হ্যাঁ, সকাল থেকে বাড়িতে সন্দেশ পড়ছে। আমরা অলরেডি 60 থেকে 70টা সন্দেশ কুড়িয়ে জমা করেছি। সন্দেশ কোথা দিয়ে পাবো? এ বাড়ির যেখানে সেখানে সন্দেশ পাচ্ছে, বুঝেছো তো? এই দেখছে আচ্ছা। বিছানার মধ্যে সন্দেশ পড়ে রয়েছে, খাবারের ওপর সন্দেশ ভাসছে। আগে যে এরকম ভাবে পটি আর নোংরা পড়তো সেই রকম ভাবে সন্দেশ পড়ছে, এখানে ওখানে সন্দেশ রাখা। এইবারে আবার এই কথা যখন বলেছে, এবার কারখানার সবাই আবার বলছে কি, আরে তোমাদের বাড়িতে আহ এরকম ধরে না আশুতোষ বলছে, আশুতোষ তোমাদের বাড়িতে তো আগে পড়তো পটি, এখন পড়ছে সন্দেশ। দেখো এরপরে হয়তো টাকা পয়সাও পড়বে। তারা আবার ইয়ার্কি মেরে এরকম বলছে। এবার উনি বলছে, এবার উনি তো ওই কারখানায় যে ভদ্রলোক মন্ত্র লিখে দিয়ে এসেছিলেন, ওনাকে তো জানালো যে দেখুন দাদা, আপনি কি করে এলেন যে আমার বাড়িতে এখন নোংরা পটি এইসব পড়ার জায়গায় সন্দেশ পড়ছে। এরাও বলছে যে সন্দেশগুলো কাউকে বলুন সব জমা করে এক জায়গায় রাখতে, আর কোনো বাচ্চা যেন লোভে পড়ে বা কিছুতে পড়ে সন্দেশগুলো না খায়। আমি যাচ্ছি বিকেলে। এবার ওই উনি যে বিকেলে যে গেছেন তার মধ্যে এরা প্রায় 100-150 পিস সন্দেশ কালেক্ট করে ফেলেছে। বাড়ির এখান ওখান থেকে কুড়িয়ে কুড়িয়ে পেয়ে ওরা সব এক জায়গায় একটা থালার মধ্যে করে জড়ো করে রেখেছে। এবার উনি গিয়ে দেখছে এই যে সন্দেশটা না, একটা স্পেশাল ধরনের সন্দেশ। সন্দেশটা হচ্ছে গোলাপ ছাপ সন্দেশ, গোল, তার উপর গোলাপ ছাপ দেওয়া সন্দেশ। এবার এই যে তান্ত্রিক ভদ্রলোক ইনি বলছেন যে এই সন্দেশটা তোমাদের পাড়ায় কোন মিষ্টির দোকানে বানানো হয়, আর কোন মিষ্টির দোকান থেকে কোনো মিষ্টির দোকান থেকে এতগুলো সন্দেশ এই বাড়ির কেউ নিয়ে এসেছে কিনা খোঁজ নিয়ে দেখো। এবার এরা গেছে। এবার ওই বাড়ির পাশে দুখানা মিষ্টির দোকান ছিল, একটা একদম বাড়ির পাশে ছিল, আরেকটা বাড়ির উল্টো দিকে ছিল। এবার এরা গেছে মিষ্টির দোকান দুটোতে খোঁজ নিতে। এবার ওই যে বাড়ির পাশের যে মিষ্টির দোকানটা, সেই মিষ্টির দোকান বলছে যে হ্যাঁ, আপনাদের বাড়ি থেকে একটা 9-10 বছরের মেয়ে এসেছিল, এরকম এরকম ফ্রক পরা। ও এসে আমার থেকে 150 পিস মিষ্টি নিয়ে গেছে, যে কটা আমার কাছে ছিল। কারণ ওই গোলাপ ছাপ সন্দেশ একমাত্র ওই বানায় ওই পাড়ার মধ্যে। বলছে যে ও এসে সন্দেশ নিয়ে গেছে। এবার 9-10 বছরের মেয়ে বাড়িতে দুটো, একটা হচ্ছে ওই ছোট ভাইয়ের মেয়ে, আর একটা সেজো ভাইয়ের মেয়ে। ওই 1 বছরের সেজো ভাইয়ের মেয়েটা 1 বছরের বড়, ওই 11 বছর হবে, আর ছোট ভাইয়ের মেয়েটা 10 বছর টছর হবে, এরকম 1 বছরের ছোট বড়। এবার ওই দুটো মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে। এবার ইনি ওই যে ছোট ভাইয়ের মেয়ে তাকে দেখিয়ে বলছে যে, ওই রিমি বলে যাকে আমি বললাম, সেই রিমিকে দেখিয়ে বলছে যে এই তো এই মেয়েটা এসেছিল, এই মেয়েটা এসে পয়সা দিয়ে আমার থেকে নিয়ে গেছে কিনে সন্দেশ। এবার এই রিমি বলছে যে না, আমি অত পয়সা কোথার থেকে পাবো,
এবার দেখো, একটা সত্যি তো একটা 10 বছরের মেয়ের কাছে 150 পিস সন্দেশ কেনার মতো পয়সা থোড়ি থাকে। এবার ও বলছে আমি এত পয়সা কোথা দিয়ে পাবো, আমি মিষ্টি কিনিনি। এবার বলছে যে না, ওই নিয়ে গেছে, আমি শিওর ওই নিয়ে গেছে। এইবার ওই যে তান্ত্রিক ভদ্রলোক, উনি না কিছু বুঝতে পেরেছেন। এবার উনি বলছেন যে ঠিক আছে, ছেড়ে দিন, এই যে মিষ্টিগুলো, এই মিষ্টিগুলো আশেপাশের কোনো পুকুর বা কিছুতে গিয়ে ভাসিয়ে দিন। আর আমি কালকে কিছু জিনিস আনতে বলেছিল, হ্যাঁ কিছু মুরগি বা এরকম কিছু, একটা কালো মুরগি আনতে বলেছিল, আরো কি সব জিনিস আনতে বলেছিল, যে এই এই জিনিসগুলো নিয়ে আসবেন, কালকে আমি আপনাদের বাড়িতে একটা ক্রিয়া করব। এবার উনি পরদিন এসেছেন ওই বাড়িতে। এসে তো প্রথমেই উনি আহ ওই কালো মুরগিটাকে একটা গাছের সাথে না কিসের কিসের সাথে একটা গাছের সাথেই বেঁধে বেঁধে দিলেন, ঠিক আছে, কালো মুরগিটাকে। এবার উনি ঘরে গেলেন। এবার ঘরে গিয়ে ওই রিমিকে নিয়ে বলেছে যে আহ এই মেয়েটার সাথে আমি কিছু কথা বলবো, কেউ দেখবে না, ঘরের দরজা বন্ধ করা থাকবে, ঘরের ভেতর আমি কি কথা বলছি এটা কিন্তু কেউ দেখার চেষ্টা করবেন না। এইবার উনি তো বলে ওই রিমিকে উনি ঘরে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করেছেন। এবার কাঠের দরজাতে একটু ফাঁক ফাঁক থাকে। এবার ওই যে সেজো ভাইয়ের যে ছেলেটা, সেই ছেলেটা আবার বেশি পাকা। ও কি করেছে, ওই কাঠের দরজার ফাঁক থেকে ও ভেতরে কি হচ্ছে দেখার জন্য ও সেই কাঠের দরজার ফাঁক থেকে চোখ রেখেছে। এই পরে ওই ঘরের মধ্যে কি হয়েছে সেই সমস্ত ঘটনা এই সেজো ভাইয়ের ছেলে বলেছে। এ দেখছে ওই ঘরে হঠাৎ করে নিয়ে গিয়ে উনি না রিমির কপালে হাত রেখে একটা কি যেন মন্ত্র মতো একটা কিছু বিড়বিড় করলেন। ওইটা শুনে রিমির হঠাৎ করে উগ্র মূর্তি হয়ে গেল, রিমি উগ্র মূর্তি ধারণ করলো। আর গালাগালি, কৌস্তব এত নোংরা কাঁচা কাঁচা গালাগালি। ওই বাড়ি কিন্তু খুব শিক্ষিত, সবাই কিন্তু খুব শিক্ষিত মার্জিত লোকজন, কেউ কিন্তু ওরকম নোংরা ভাষা ওই বাড়িতে ব্যবহার করে না। এখনো পর্যন্ত অত নোংরা ভাষা ওই বাড়ির কেউ ব্যবহার করে না। সবাই মানে অবাক যে এই মেয়েটা এই গালাগালিগুলো শিখলো কোথা থেকে। মানে যা তা, মানে এর ছেলে তার ছেলে 4 অক্ষর 5 অক্ষর যত গালাগালি হয়, নোংরা গালাগালি দিচ্ছে। আর সেই গালাগালি বাইরে থেকে শোনা যাচ্ছে, সবাই অবাক বাইরে যে এই মেয়ের এই মুখের ভাষা। আর গলার আওয়াজ তখন ওর চেঞ্জ, পুরো চেঞ্জ। এবার এই ভদ্রলোক ওকে বলছে যে তুই কে, তুই কোথা থেকে এসেছিস। এবার রিমির মধ্যে থেকে কে বলছে যে হ্যাঁ আমার নাম জ্যাসমিন। বলছে জ্যাসমিন, তুই কোথা থেকে এসেছিস। বলছে ওই তো কালী পুজোর রাতে দিদার বাড়ি গেছিল না। এবার রিমির দিদার বাড়ি হচ্ছে কাঁচরাপাড়া। বলছে ওই তো কালী পুজোর রাতে দিদার বাড়ি গেছিল না, হ্যাঁ সেখানে গিয়ে রাত্রির বেলা বাথরুমের মধ্যে আমার গায়ে টয়লেট করে দিয়েছে। এবার ও বলছে তোর গায়ে ও কি করে টয়লেট করবে। বলছে আমি বাথরুমের মধ্যে শুয়েছিলাম, হ্যাঁ আমি বাথরুমের মধ্যে শুয়েছিলাম, ও গিয়ে ও আমার গায়ে টয়লেট করে দিয়েছে। এবার এ বলছে তুই বাথরুমের মধ্যে শুয়েছিলি, তোকে তো দেখাই যায় না, তো তোকে দেখা যায়নি তো তোকে, তোর গায়ে ও তাহলে কি করে বুঝবে, ও বাচ্চা মানুষ, ও না বুঝে করে দিয়েছে। বলছে না, ও বাথরুমে সাড়া দিয়ে কেন ঢোকেনি। হুম, ও আমার গায়ে এসে টয়লেট করে দিয়েছে, এই জন্য আমি ওর সাথে সাথে চলে এসেছি। আর ও গায়ে খুব সুন্দর, এবার কালী পুজোর ঠাকুর হয়তো দেখেছে বেরিয়েছিল, এবার গায়ে আতর মেখে বেরিয়েছিল, আতর বা খুব কোনো উগ্রগন্ধের সেন্ট। বলছে ওর গায়ের সেন্টের গন্ধটা আমার খুব ভালো লেগেছে, ওই গন্ধে গন্ধে আমি কাঁচরাপাড়া থেকে এখানে চলে এসেছি ওর সাথে। তারপরে বলছে আমি এসে ভেবেছিলাম ওর সাথে থাকবো, কিন্তু এই বাড়িটা দেখে আমার খুব ভালো লেগে গেছে, বিশেষ করে ওই জাম গাছটা দেখে আমার খুব ভালো লেগে গেছে, আমি ওই জাম গাছেই থাকবো। এরা বলছে যে জাম গাছে থাকবি না, তোকে তো থাকতে দেবো না। এবার এ না ম্যানিপুলেট করার চেষ্টা করছে, বলছে না আমি তো আর বাড়ির কারোর ক্ষতি করছি না, তুই এসে যবে থেকে গাছ বেঁধে দিয়ে গেছিস আমি তো আর কারোর ক্ষতি করছি না, হ্যাঁ আমি তো এদের ভালোই করছি।
আমি ওদের আরো ভালো করব, ওদের অনেক উন্নতি করে দেব, ওদের অনেক ভালো করব, আমি আর কাউকে জ্বালাবো না, আমাকে শুধু এই জাম গাছটাতে থাকতে দে। এবার ইনি বলছে যে না, গৃহস্থের বাড়ি, হ্যাঁ এরা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে থাকে, তুই এই বাড়িতে থাকবি না, অসম্ভব, তোকে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। এবার বলছে যে না তাহলে আমি মেয়েটার সাথে থাকি, আমার মেয়েটাকে খুব ভালো লেগেছে, ওর গায়ের গন্ধটা খুব ভালো লেগেছে। বলছে না তুই এখানে কিছুতেই থাকতে পারবি না। এবার ওকে বলছে যে তুই মরেছিলি কি করে? বলছে আমি গলায় দড়ি দিয়ে মরেছিলাম। ওই যে বাথরুমটা ছিল, ওই বাথরুমের পিছনে কোনো পুকুর বা কিছু ছিল, তার অনেক বছর আগে, সেই পুকুর পাড়ে কোনো এক গাছে ও গলায় দড়ি দিয়ে মরেছিল। হুম। তো তারপর থেকে ওই আত্মাটা পিশাচ হয়ে ওই বাথরুমের, পিশাচ রে এরা তো নোংরার মধ্যে, বাথরুম পটি এইসব জায়গাতেই থাকে, ওই পিশাচ হয়ে হুম। ওইখানে ও বাথরুমে ছিল। আর এ আচ্ছা। না দেখতে পেয়ে ওর গায়ে টয়লেট করে দিয়েছে, ওটাতেই ও অফেন্ডেড হয়ে গেছে। এবার ও তারপরে তো ওকে অনেক কিছু মন্ত্র করে এই করে ঝাড়িয়ে ঝাড়িয়ে তারপরে শেষ পর্যন্ত বলছে ঠিক আছে আমি যাব, কিন্তু আমাকে একটা কিছু আমি নিয়ে যাব। এবার ও বলছে ঠিক আছে, বাইরে মুরগি বাঁধা আছে, মুরগিটা নিয়ে যা। এবার তারপরে হঠাৎ করে কোনো একটা মনে হচ্ছে কি একটা কোনো জোরে একটা দমকা হাওয়া সে বাড়ির সব দরজা ফরজাগুলোর মধ্যে থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে হঠাৎ করে মুরগিটার কেমন একটা আওয়াজ পাওয়া গেল। এবার এরা যখন বাইরে বেরিয়ে দেখছে মুরগিটার মাথাটা পুরো মানে নেই, শুধু ধরটা পড়ে রয়েছে আর বডিটা পড়ে রয়েছে, মুরগিটার মাথাটা নেই, কেউ মাথাটা ভেঙে নিয়ে চলে গেছে এইরকম। তারপরে আরেকটা প্রমাণ ওকে দিতে বলেছিল, তখন ওই যে কুল গাছের যে ডালটা মাঠের মাঝখান থেকে গেছিল, ওই ডালটা ও ভেঙে দিয়ে গেছিল, কুল গাছের ডালটা ভেঙে দিয়ে গেছিল। তারপর থেকে এবার এই যে সেজ ভাইয়ের ছেলে যে পুরো ঘটনাটা দরজার ফাঁক থেকে দেখেছে, হ্যাঁ, এ এ ভেবেছে যে এ যে দেখেছে এটা কেউ জানে না, কিন্তু ওই যে তান্ত্রিক ভদ্রলোক সে কিন্তু একে বলেছিল যে কি রে তুই, পরেই বলেছিল একে যে কি রে তুই কি বেশি পাকা, তোর বেশি সাহস, আমি সব জানি, তুই দরজার ফাঁক থেকে তুই সব দেখেছিস, সব শুনেছিস, হ্যাঁ, কিন্তু তুই যে এটা করলি, তুই কিন্তু খুব ভুল করলি, তুই জীবনে এই জিনিস যে দেখলি এরপরেও কিন্তু তুই অনেক জিনিস দেখবি। এরপরে আরো ঘটনা আসছে, এরপরে কিন্তু এই যে ছেলেটা, এ কিন্তু তার গোটা জীবনে অনেক কিছু দেখেছে, ছোট ছোট ইনসিডেন্ট, কিন্তু একে কিন্তু ওই তান্ত্রিক ভদ্রলোক বলে গেছিল যে তুই যে আজকে দেখলি এটা কিন্তু তুই খুব খারাপ করলি, তোর নিজে, তুই কিন্তু অনেক কিছু দেখতে পাবি, হয়তো কি যেহেতু তোর এত সাহস, কিছু হয়তো তোকে ক্ষতি করবে না, কিন্তু তুই কিন্তু অনেক কিছু দেখবি, অনেক কিছু ফিল করবি, এরকম বলে গেছিল। তো তারপর থেকে সেই বাড়িতে ওই ওই একটাই ঘটনা, ওর পর থেকে বাড়ি পুরো সব ঠিক। তারপর তো ওই ছোট ভাই ঘর টর সমস্ত কিছু আবার প্লাস্টার চটিয়ে নতুন করে প্লাস্টার করে রং ঠং করে, সবার যা ঘরের যা কিছু ক্ষতি টতি হলো সবাই সবকিছু ঠিকঠাক করে করে নেয়। তো তারপর থেকে আর ওই বাড়িতে আজ পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি, বাড়িটা দেখলে ভুতুড়ে লাগবে, বাড়িটা এখন অ্যাবান্ডান্ড, মানে অ্যাবান্ডান্ড বলতে কেউ আর সেরকম থাকে না ওখানে, ওই সপ্তাহে এক দুদিন এসে সবাই বাড়িটা দেখে টেকে যায় এরকম। কিন্তু ওই বাড়িতে আর সেরকম কোনো অসুবিধা হয়নি তারপর থেকে। ওই মানে তান্ত্রিক এই, ভদ্রলোক বলে হ্যাঁ বলো বলো। গেছিলেন, তান্ত্রিক ভদ্রলোক বলে গেছিলেন যে উনি ওই বাড়িটা বাঁধিয়ে দিচ্ছেন। এই ওই ঘটনাটা হ্যাঁ, টু বি অনেস্ট এমন একটা মানে ফিলিংস দিল না, মানে এটা যাদের সাথে ঘটেছে তারা কিরকম প্রবলেমের মধ্যে পড়েছে, একটা মেন্টাল ট্রমা, একটা ভয়, আর তুমি তো জানো না কি হচ্ছে, সেটার ভয়টা আরো হ্যাঁ, বেশি। ফিয়ার অফ আননোন, এটা হচ্ছে সব থেকে বড় ফিয়ার। এক্স্যাক্টলি। ওরা শেষ পর্যন্ত ওরা জানতে পারলো যে ওটা আসলে একটা পিশাচ ছিল। তুমি জানো না কৌস্তব, এই ঘটনাটা তো, আমি এই ঘটনাটা ধরো আমি ছোট থেকে শুনে শুনেই বড় হচ্ছে, আমি প্রচুরবার হুম হুম শুনেছি হুম হুম এই হুম। ঘটনাটা। এই ঘটনাটা শোনার পর থেকে আমারও বাথরুমে যাওয়ার আগে আওয়াজ করে যাওয়ার অভ্যাস এখনো। আমি সেটা তুমি অফিসের টয়লেট বলো, নিজের ঘরের টয়লেট বলো, যে কোনো,
আমি বাথরুমে ঢোকার আগে খুব আস্তে করে হলো একটা এরকম আওয়াজ করে করার তারপরে আমার ঢোকো। অভ্যাস। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। কোথা থেকে দেখলেন সেটাও জানাবেন। আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, কোনো ভৌতিক ঘটনা, কোনো ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা যদি শেয়ার করতে চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও।